জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, সামগ্রিক ঐক্যে গুজব ও পলাতক অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। জানান, এনবিআর বিলুপ্ত করে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন বিভাগ করা হচ্ছে। বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল করে নাগরিক বান্ধব আইন করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। এর আগে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। মরণোত্তর পুরস্কার দেওয়ার পালা শেষ করে জীবিতদের পুরস্কার ও সম্মাননা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 7 বিশিষ্ট ব্যক্তি। অন্যদিকে সারা জীবন কোনো পুরস্কার গ্রহণ না করার ব্যক্তিগত কারণে স্বাধীনতা পুরস্কার নেননি বদরুদ্দিন ওমর। তবে তার পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা, তাদের জীবদ্দশা আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়া অন্যদের জন্য একটি বার্তা। দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ব্রিফিংয়ে তিনি জানান, সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হবে, যার মধ্যে অন্যতম মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও স্বাস্থ্য খাত। এছাড়াও স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যু। পরের 2 বছর বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা, গণমাধ্যমের মধ্যকার সহযোগিতা, এছাড়া অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়, স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতা ইত্যাদি কয়েকটি বিষয়ে এই সফরকালে ঘোষণা আসতে পারে। আজ 26 মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের আর
1971 সালের এই দিনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে নিজেদের বিশ্বের মাঝে স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করার দিন আজ। স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারিভাবে এবং দলীয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি রেখেছে। যথাযোগ্য মর্যাদায় ও স্মরণে ঢাকা সহ সারা দেশে দিবসটি পালিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। কিছু মানুষ ৭১কে ভুলে যাবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই বেপরোয়া হয়ে সামরিক বাহিনীকেও প্রশ্ন করছে। তারা কেউ বিএনপির সমকক্ষ নয়। ক্ষমতায় যাওয়ার জন্য অনেকেই স্বৈরাচারের মতো ক্ষমতার অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে, তাদের কথাবার্তা, ভাবভূমি, আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন যেন একটু বেপরোয়া হয়ে গেছে। তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বলতে পারেন। নির্বাচন যতই বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশি দিন টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি, তাই তারা সংস্কার করছে। এখনো সময় আছে। সংস্কার কথা শব্দ বন্ধ করে একটা নির্বাচন করেন। সেই নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সকল সংস্কার যত নানামুখী প্যাস্টেলের সময় কাটাইতে চাইবেন ততই বেশি করে বিপদে পড়বেন। কারণ হাসিনা এত লোক মানব, এত ক্ষমতা, তারপরে হাসিনা থাকে নাই। ফ্যাসিবাদ নির্মূল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারত ও আওয়ামী লীগের দোসর ব্যতীত সবাই অন্তর্ভুক্ত হবে ঐক্যে। জুলাই আগস্টে আহত ও শহীদ পরিবারদের নিয়ে মঙ্গলবার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় ফ্যাসিবাদ নির্মূল প্রশ্নে ঐক্যমত্য পোষণ করে বক্তারা বলেন, গণতান্ত্রিক শক্তির মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। তবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্ধারণের অধিকার জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে। বিচার কই, সংস্কার কই, আমার ভাইদের কবরের সন্ধান কই? এই অন্তর্বর্তীকালীন সরকার কি করতেছে? তেমনি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চাইছি এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে কিনা সেটাও বিচারে আনতে হবে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, কিন্তু সেটা যদি ঐক্যবদ্ধভাবে করতে না পারি তাহলে কোনোভাবেই হবে না। অনেক ভিডিও আমাদের হাতে আছে, যে ভিডিওগুলো দিয়ে, যে নিউজগুলো দিয়ে
আমরা যদি ঠিকঠাক মতো প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সেটা নিয়ে যেতে পারি, আওয়ামী লীগকে অন্তত 30-40-50 বছর কবরে রাখা কোনো ব্যাপারই না। সামনে রাজপথে একত্রিত থাকবো যেন জুলাইয়ের কৃতি সন্তানরা তাদের সঠিক কৃতিত্বটা জনগণের সামনে সঠিকভাবে পায়। যে শহীদদের জীবনের কারণে আজকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তার প্রত্যেকটা হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। ফেসিবাদকে দমন করতে গিয়ে কেউ আমরা আন্দোলন সারিতে যারা ছিলেন তাদেরকে এমনভাবে কথা বলছি যেন ফেসিবাদকে আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি। 24-এর গণহত্যা এবং শাপলা চত্বরে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে মোহাম্মদপুরে 7 মসজিদ এলাকায় শাপলা চত্বরে ও 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ দাবি করা হয়। এ সময় হেফাজত নেতারা বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়। 2024-এ স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়। এসব ঘটনায় শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। দেশবিরোধী ধ্বংসাত্মক আন্দোলন ও উস্কানি দেওয়ার মতো তৎপরতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে কঠোর অবস্থান নেবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ কর্মকাণ্ড রোধে তৎপরতা বাড়ানো হয়েছে। জানান, আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরে পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে গোয়েন্দা নজরদারি টহল বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, সব কিছু নিরাপদ রাখতে ও ঈদে বিশৃঙ্খলা এড়াতে দরকারি অভিযান পরিচালিত হবে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে এবং ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরও চেকপোস্টও বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল অবস্থিত অভিযানও বৃদ্ধি করা হবে। ঈদের সময় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায়ও পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে। ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জননিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। রমনা থেকে গাড়ি চুরির আসামি গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 8 মার্চ শোরুম মালিকের সাথে টেস্ট ড্রাইভে বের হয়ে বুয়েটের সাবেক শিক্ষার্থী আহসান হাবিব মাসুম। পরে শোরুম মালিককে পিস্তল ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করেন তিনি। 24 মার্চ গাড়িটি উদ্ধারের সময়েও পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাসুম। পেশায় ইঞ্জিনিয়ার হলেও এর আগেও একইভাবে একাধিক গাড়ি চুরি করেছে অভিযুক্ত ব্যক্তি। আমাদের ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। আমরা যেমন রাতের বেলা একটা করি যে চেকপোস্ট আছে, মানে এটা একেবারে ভিজিবল, কিন্তু চেকপোস্ট এবং টহল এবং ওই যে মোটর সাইকেল, যেটা আমরা মূলত প্রত্যেকটা থানায় কিন্তু 8টা-9টা করে মোটর সাইকেল দেওয়া আছে, যে এই মোটর সাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর, এএসআই বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে কর্মসংস্থান বাড়ানো আসন্ন বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, আগামী বাজেটের বক্তব্য সংক্ষিপ্ত আকারে 50 থেকে 60 পাতার মধ্যে হবে। ব্যবসা বান্ধব কর ব্যবস্থাপনার চেষ্টা থাকবে বলেও জানান উপদেষ্টা। সরকার বাস্তবায়নযোগ্য বাজেট করতে চায় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, নতুন বাজেটে এবারও কৃষি, সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকবে। গ্রাহকদের স্বার্থে রুগ্ন ব্যাংকগুলোকে চাইলেই বন্ধ করা যাবে না বলেও জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ, কারণ সরকার ব্যাংকগুলোকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে। একটা মার্কেট ইকোনমিতে বাজার ফিক্স করা, প্রাইস করা, ইট ইজ নট এ সলিউশন, হবে না। আমি বলি
বাজারের দাম বাড়ে কেন? তার ব্যবসায়ী যখন দেখে যে আমার কাছে 10 মণ চাল আছে, আমি তখন দেখছি যে অন্য কারোর কাছে খুব কম, চাহিদা এখন 20 মণ হবে এক্সপেকটেশন, তখন সে বাড়ানো শুরু করবে। মেইন জিনিস হলো আপনি সাপ্লাইটাকে নিরবিচ্ছিন্ন করবেন, বাফার স্টক রাখবেন, দরকার সরকার থেকে ছাড়বে। দিজ আর প্র্যাকটিক্যাল সলিউশন। যেই গিয়ে আমি দাম করতে পারবো না, এটা হয় না। ঈদযাত্রা নির্বিঘ্নে ছিনতাই সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে সাইদাবাদ বাস টার্মিনাল। সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজটি সমন্বয় করছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সাইদাবাদ বাস টার্মিনালের অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, টার্মিনালটি স্থায়ীভাবে পরিচ্ছন্নের জন্য সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নিতে হবে। এ সময় ঈদে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজধানীতে যে পরিমাণ সিসিটিভি লাগানো হয়েছে তা যথেষ্ট নয়, এগুলো বাড়ানো হবে বলেও জানান তিনি। অনেক জায়গায় মেরামত দরকার ছিল, সেগুলো আমরা মেরামতগুলো দ্রুত যতটা করা সম্ভব ততটা করছি, যাতে ট্রাফিক জ্যামটা না হয়। যে সিটি কর্পোরেশনকে আমাদের উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে এটা পরিষ্কার করবে। সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তা যথেষ্ট নয়, এটা আমরা অ্যাটলিস্ট আরও 3x বাড়াবো, যাতে করে এমন কোনো জায়গা ব্লাইন্ড স্পটে না পড়ে যায় যেখানে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কেউ হয়রানি কিংবা কোনো প্রকার ছিনতাইয়ের শিকার না হন, সেটা নিশ্চিত করার জন্য আরও বৃদ্ধি করা হবে। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভোর থেকেই ভিড় দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় এদিনের ঈদযাত্রা। পরে পারাবত নীলসাগর পর্যটক একতা এক্সপ্রেস সহ ধাপে ধাপে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনগুলো। প্রথম দিন কয়েকটি ট্রেন দেরিতে ছাড়লেও দ্বিতীয় দিনের যাত্রায় সময় মতোই ছেড়েছে ট্রেনগুলো। এবার ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। রেলওয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর আশা জানিয়ে যাত্রীরা বলেন, ঈদ উদযাপনের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে কিছুটা আগেভাগেই তারা যাত্রা করছেন। সবসময় সুযোগ পায় না, যেহেতু আমাদের বাৎসরিক একটা ছুটি, পরিবারের সাথে ঈদ করলে এটা আমাদের জন্য উপভোগ আরো বেশি করতে পারি। পরিবার চালানোর মতন ভালো আছে, কোনো বিশৃঙ্খলা নাই, সবকিছু ভালো আছে। ঈদে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে 3টি বাস কাউন্টারকে 40,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে নগরীর অলংকার মোড়ে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় সতর্ক করা হয় আরও কয়েকটি কাউন্টারকে। প্রত্যেকটি কাউন্টারে নির্দেশ দেয়া হয় ভাড়ার তালিকা টাঙানোর। যাত্রীদের অভিযোগ, ঈদ ঘিরে নিয়মিত ভাড়ার চেয়ে 500 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি টাকা নিচ্ছে পরিবহনগুলো। নগরীর অলংকার মোড়ে গিয়ে এই অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার। ঈদের সময় একটু চাপ বৃদ্ধি পায় পরিবহনে, তো এই সুযোগটা নিয়ে টিকিট থেকেও আসলে টিকিট দেয় না, এই একটা ভোগান্তির অভিযোগ আমরা পাই। আর একটা সমস্যা আমরা পাই যে আসলে বর্ধিত মূল্য নেওয়া, তো যেটা এখানে একজন কাস্টমার একজন ভোক্তা সরাসরি আমাদের কাছে এই বিষয়টা অভিযোগ করেছে, জানিয়েছে মৌখিকভাবে। তো আমরা তদন্ত করে আমরা দেখলাম যে ঘটনা সত্যি। তো আমরা এখানে এই প্রতিষ্ঠানটাকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আরও একটা প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আমরা তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি। আর হচ্ছে যে আমরা চাচ্ছি যে মূল্য তালিকাটা যেন তারা সবাই লুটকি প্রদর্শন করে। ঈদ যতই এগিয়ে আসছে, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এরই মধ্যে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় বেড়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ। সকাল থেকে উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অনেকেই আগেভাগেই বাড়ির পথ ধরায় চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। ভালুকা থেকে ফুলপুর পর্যন্ত যানজটের 15টি হটস্পট চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিনের তুলনায় ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত বাহনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
কুমিল্লার 105 কিলোমিটার অংশে পুলিশ ও প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেছেন স্কাউটের সদস্যরা। এদিকে গাজীপুরেও নেই ঈদের যানজটের সেই চিরচেনা দৃশ্য। তবে পোশাক কারখানা ছুটি হলে যানজট ও ভোগান্তির শঙ্কা পরিবহন ব্যবসায়ীদের। ঈদে যানজট প্রশাসন একটু ভালোভাবে থাকলে, ঠিক মতন কাজকাম করলে, প্রতিটা স্টপেজে পুলিশ প্রশাসন থাকলে আর যানজট থাকার কোনো নাই আর কি। রাস্তা ক্লিয়ার নাই তো, ফোর লাইনে কাজ ক্লিয়ার হয়নি, এই কারণেই জাম হতে পারে। এলেঙ্গা থেকে শুরু হয়েছে আমাদের এই টাঙ্গাইল জেলা এলেঙ্গা থেকে যমুনাসাথী টোল প্লাজা পর্যন্ত, এখানে প্রায় 750 জন পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। একটু পরে হয়তো রাস্তা বিজি হয়ে যাবে, এখন একটু রাস্তাটা ক্লিয়ার আছে। এখন মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধ না করলে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিকরা। এর আগে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেলে পণ্ড হয় শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা। সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের একটি দল সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শ্রমিকদের উপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও শ্রম ভবনের সামনে অবস্থানে নিয়ে পুলিশি হামলার নিন্দা জানান। বন্ধ কারখানা খুলে দেয়া, চলতি মাসের বেতন ও বোনাস সহ বিভিন্ন দাবিতে সাভার মহাসড়ককে অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকেই হেমায়েতপুরের ঋষিপাড়ায় ঢাকা মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অভিযোগ, ঈদে 10 দিনের ছুটি ও চলতি মাসের বেতনের দাবিতে আন্দোলন করায় সোমবার 6 শ্রমিককে আটক করে পুলিশ। আটক করাদের দ্রুত মুক্তি ও বেতন বোনাসের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের দুই পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে যৌথ বাহিনীর আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। 27 মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ না করলে মালিকদের দেশ থেকে নিষেধাজ্ঞা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের শ্রম উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রায় 99% কারখানা পাওনা পরিশোধ করেছে। মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে চীনের সাথে চুক্তি হয়েছে। সরকার নৌ পরিবহনের একটি হাব হিসেবে তৈরি করতে চায় বলেও জানান তিনি। বাংলা বন্দরকে আমরা রিজনাল হাব তৈরি করতে চাচ্ছি এবং আমি যতটুকু জানি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এরা বাংলা বন্দরকে ইউজ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু যেহেতু আমরা এখনও সেটাকে অতখানি সম্প্রসারণ করতে পারিনি, আমরা রেডি আছি। আমরা যে কোনো সময় তারা চাইলে তাদের সাথে আমাদের আলোচনা হতে পারে। আগামী সিজন থেকে তারা বাংলাদেশের আম চায়নায় নিতে চায়, আম এবং আমের অন্য কোনো প্রোডাক্ট, তো সেটা বাংলাদেশের আম চাষিদের জন্য একটা সুখবর। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, অটোমেশন ও অর্থনৈতিক বৈষম্যের কারণে পোশাক খাতে শ্রমিকদের যে ক্ষতি হবে তা পুষিয়ে দেওয়ার জন্য এখন থেকে সরকারকে ব্যবস্থা নিতে হবে। দুপুরে রাজধানীর তৈরি পোশাক শিল্পে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক সংলাপে একথা বলেন লেবার রিফর্ম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, এখন থেকেই প্রস্তুতি না নিলে যে কোনো রূপান্তরেই ক্ষতি হবে শিল্পের। এছাড়াও আগামী বাজেটে সামাজিক সুরক্ষা খাতে প্রণয়ন দেওয়ারও আহ্বান জানান বক্তারা। বলেন, জ্বালানি রূপান্তর এবং অটোমেশনে শ্রমিকদের কোনো অংশগ্রহণ নেই, যেখানে শ্রমিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যে কোনো উন্নয়নে শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে পলিসি তৈরিরও আহ্বান জানান তারা। এই প্রযুক্তিগত ইস্যুগুলো এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই খুব বেশি অংশগ্রহণ করতে পারি না। হ্যাঁ, টেকনিক্যাল পার্সন যখন বলবে তখন তারা এমনভাবে বলবে যে আমরা তার পিছনে কিছু বলতে পারি। আমাদের হচ্ছে সাদামাটা কথাবার্তা, যে ভাই একটা ট্রানজিশন হচ্ছে, এইটাকে জাস্ট করতে হবে। এই তো বিষয়টা, ট্রানজিশনটা হবে, এটা তো মেনে নিয়েছে সবাই, সারা পৃথিবীর লোক মেনে নিয়েছে ট্রানজিশন হবে।
এটাকে জাস্ট করতে হবে। জাস্ট করার একটা অংশ হচ্ছে যে এটার জন্য যে ক্ষতিগ্রস্ত হতে পারে তার ক্ষতিটা যেন না হয় বা ক্ষতিটা যেন পুষিয়ে দেওয়া যায়, এটি হচ্ছে জাস্টের মূল কথা। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারপতি AKM আসাদুজ্জামান 2003 সালের হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2005 সালে স্থায়ী বিচারপতি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। আর বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। তিনি 2004 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2006 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক 2 সিটি মেয়র আজম নাসির ও রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। এর মধ্যে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ ও হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত। 15 জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ আজম নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চট্টগ্রামের আরও একজন আসামি যিনি কারাগারে আটক আছেন, ফিরোজ, যিনি ওই অভ্যুত্থানের সময়ে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, তাকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমাদের আবেদন ছিল, সেটাও মঞ্জুর করা হয়েছে। প্রায় 1550 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুদক। এছাড়া মামলা হয়েছে সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, এস আলমের মালিকের বিরুদ্ধে অবৈধভাবে 796 কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া তার স্ত্রী ফারজানা পারভিনও 743 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আলাদা 2টি মামলা করেছে দুদক। এদিকে সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর প্রায় 3 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে 21 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের সাথে সংগতিবিহীন 796 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাগ্রত নাগরিক সমাজ। মঙ্গলবার বিকেলে সংগঠনটির ব্যানারে জাগ্রত জুলাই আন্দোলনে উপহার প্রদান করা হয়। এতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেওয়া 270 জনের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আহতদের বিষয়ে সরকারের কাছে বিশেষভাবে তুলে ধরা হবে। জুলাইয়ে আহতদের ইতিহাস লিখিত রেখে জাতিকে সঠিক তথ্য দেওয়ার কথাও জানান তিনি। ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের 2টা কাজ আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হলো আপনাদের চিকিৎসা আর একটা হচ্ছে আপনাদের পুনর্বাসন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুটা কাজই অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে এই দুটা কাজই তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বরিশালের বিসিক এলাকায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। বিস্তারিত জানতে আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী অমিত হাসানের সঙ্গে। অমিত, একটু জানাবেন যে আগুন সেখানে কি অবস্থায় লাগলো, এখন কি অবস্থায় রয়েছে, ফায়ার সার্ভিস কি বলছে? ফরহাদ, একটু জানিয়ে রাখি, আজ রাত 10:30টার দিকে নগরীর কাউনিয়া এলাকার বিসিক যে এলাকাটি রয়েছে সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফরচুন শু কোম্পানির যে একটি গোডাউন রয়েছে, বিভিন্ন ম্যাটেরিয়ালসের গোডাউন যেগুলো দিয়ে জুতা আসলে তৈরি করা হয়, সেই ধরনের জিনিসপত্র মূলত এই গোডাউনটিতে রাখা ছিল এবং 10:30টার সময় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আশপাশের যারা এলাকাবাসী রয়েছেন তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন এবং তার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রথমে তাদের 6টি ইউনিট আসলেও পরবর্তীতে 4টি এবং এই মুহূর্তে 2টি ইউনিটের 10টি লাইনের সহায়তায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে যে জিনিসপত্রগুলো ছিল বেশিরভাগই সিনথেটিক পণ্য ছিল, যার কারণে ধোঁয়ার পরিমাণটা এখনও কমছে না। তারা চেষ্টা করছেন এবং পুরো গোডাউন জুড়েই কিন্তু এই বিভিন্ন ধরনের জুতা তৈরির যে পণ্যগুলো রয়েছে সেগুলোই মূলত এখানে ছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই 10:30টা থেকেই কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন যে বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, তবে তারা ধোঁয়াটি যাতে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তারা কাজ করছেন এবং আরেকটু জানিয়ে রেখেছি এতে এলাকাবাসী কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে, কেননা আগুনের পরিমাণ শুরুর দিকে বেশ ভালোই ছিল, পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এই মুহূর্তেও যদি চিত্র দেখাই তাহলে কিন্তু ধোঁয়ার পরিমাণ বেশ ভালো রয়েছে এবং পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং জিনিসপত্রগুলো বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আগুনটি চারিপাশে ছড়িয়ে গেছে এই গোডাউনের, যার কারণে চারিপাশেই কিন্তু একটি আগুনের শিখা আসলে দেখা গেছে এবং তারপরে প্রত্যেকটি পাশেই কিন্তু এই আগুন লাগার কারণে জিনিসগুলো নষ্ট হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা উপরে টিন ছুটিয়ে তারপরে কিন্তু আসলে আগুন দেওয়ার চেষ্টা করছে এবং চারপাশ থেকেই দেয়াল ভেঙে, টিন ভেঙে, জানালা ভেঙে তারা কিন্তু পানি দিয়ে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এখানে যিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বললেন যে আগুন বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও ধোঁয়ার পরিমাণ বেশি এবং সে কারণেই কিন্তু আসলে এখনও আসলে তারা পানি দিয়ে যাচ্ছে এবং আশেপাশে 2টি পুকুর থাকার কারণে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনাটা কিছুটা সহজ হয়েছে তাদের জন্য, পানির কোনো কমতি ছিল না, এজন্য তারা কিন্তু এখনও চারপাশ থেকে পানি দিয়ে তারা কিন্তু আসলে চেষ্টা করছে যে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে এবং ধোঁয়াটি যাতে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সেটিও চেষ্টা তারা চালাচ্ছেন এবং 10:30টা থেকে আসলে আগুনের সূত্রপাত ঘটে এবং কী কারণে আসলে আগুনটির সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত করা যায়নি, তবে ফায়ার সার্ভিস বলছে যে তদন্ত সাপেক্ষে সেটি নিশ্চিত করা যাবে যে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে এর মাধ্যমে হয়েছে। তো বরিশালের বিসিক এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নূর। বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান, জানাচ্ছিলেন সেখানকার বিসিক এলাকায় একটি জুতার গোডাউনে লাগা আগুনের সবশেষ খবর। ইসলামী ব্যাংক ব্যবস্থাকে সমাজে ছড়িয়ে দিতে হলে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। ইসলামী ব্যাংকিং নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ থাকায় এই খাতের উন্নয়নে তাত্ত্বিক ও বাস্তবিক জ্ঞানের সম্মিলন প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ রোববার হোটেল সোনারগাঁওয়ে ইসলামী ব্যাংকস কনসালটেটিভ ফোরামের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন IBCF ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন IBCF এর টাস্ক কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা। আগুনে পুড়েছে ময়মনসিংহের ভালুকার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 3 একর বনভূমির গাছপালা ও বেতবাগান। সোমবার সন্ধ্যায় লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। বন বিভাগ জানায় সন্ধ্যা 6:45টার দিকে ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের চানপুর গ্রামের সংরক্ষিত বনভূমিতে আগুন লাগে। পরে দ্রুত সময়ে বনের
গজারি ও বেত বাগানের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের খবর পেয়ে সেখানে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাংলাদেশে মানবাধিকার রক্ষার পাশাপাশি নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে সরকার, এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার একথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস। মুখপাত্র who is known for taking things seriously, to know that we expect every country, certainly Bangladesh and others, to say the least, to follow the rules of human rights and to be cognizant and fair regarding the behavior and what their own citizens expect from their government. So I think that's a North Star for any nation. ইস্তাম্বুলের মেয়রকে আটকের জেরে তুরস্কে শুরু হওয়া বিক্ষোভের 6ষ্ঠ দিনে অন্তত 10 গণমাধ্যম কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সংবাদ সংস্থা এএফপির একজন চিত্রগ্রাহকও ছিলেন বলে জানাচ্ছে বিবিসি। পলিটিকোর প্রতিবেদনে বলা হচ্ছে, মেয়র একরেম এমামুলুর আটকের পর দেশ জুড়ে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে আসায় ওই 10 গণমাধ্যম কর্মীকে আটক করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির মিডিয়া অ্যান্ড ল স্টাডিজ অ্যাসোসিয়েশন। গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দেওয়ায় এরদোয়ান প্রশাসনের এই আচরণকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হামলা হিসেবে দেখছে দেশটির মিডিয়া ওয়ার্কার্স ইউনিয়ন। টেলিগ্রাফ ইন্ডিয়ার তথ্য বলছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে তুরস্কের অবস্থান 145। ইসরায়েলি হামলায় গাজায় গেল একদিনে নিহত হয়েছে অন্তত 61 জন ফিলিস্তিনি। ইসরায়েলি বোমা হামলায় আঘাতে প্রাণ হারিয়েছে আল জাজিরার সাংবাদিক হোমাস শাবাদাস। এদিকে গাজায় গণমাধ্যম কর্মীদের হত্যার ঘটনায় হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চলছে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালও। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির শেষে নতুন করে ইসরায়েলি হামলায় 1 সপ্তাহে প্রাণ হারিয়েছে 730 জন ফিলিস্তিনি। এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে গাজা থেকে নিজেদের কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তবে গাজায় ত্রাণ ও অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাতিসংঘের সহযোগী বিভিন্ন সংস্থা। বাশার আল আসাদের পতনের পর অবশেষে আর্কটিক অঞ্চলের তেল সিরিয়ায় রপ্তানি শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার সিরিয়া উপকূলে বানিয়াস বন্দরে 100 টন অপরিশোধিত তেল নিয়ে পৌঁছেছে রুশ অয়েল ট্যাঙ্কার। বন্দর কর্তৃপক্ষ বলছে, এই তেল রিফাইনারিতে সরিয়ে নিতে এর সময় লাগতে পারে 60 থেকে 70 ঘন্টা। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়া 2টি তেলবাহী ট্যাঙ্কার সিরিয়ায় পাঠায় রাশিয়া। কয়েক দশকের ব্যবধানে এটাই ছিল সিরিয়ার পাঠানো রাশিয়ান ডিজেবল প্রথম চালান। সিরীয় পোর্ট কর্তৃপক্ষ বলছে, 100 টন ওজনের আরও একটি তেলবাহী জাহাজ বানিয়াস বন্দরে আসার কথা রয়েছে। রয়টার্স বলছে, ইরানের অপরিশোধিত তেলের উপর নির্ভরশীলতা কমাতে রাশিয়ার সাথে যোগাযোগ বাড়াচ্ছে সিরিয়া। পাশাপাশি নিজ দেশে তেলের যোগান বন্ধ থাকায় বিকল্প উপায় নেই সিরীয় অন্তর্বর্তী সরকারের সামনে। চলাচল স্বাভাবিক করতে কৃষ্ণ সাগরে সামরিক অভিযান বন্ধের প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন ও রাশিয়া। মঙ্গলবার সৌদি আরবে 2 দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই প্রস্তাবে সায় দিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এই সমঝোতাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনায় গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি জানায়, আপাতত চুক্তিতে রাজি হলেও সম্পূর্ণ শঙ্কামুক্ত হতে পারছে না ইউক্রেন। বিশেষ করে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে সন্দেহজনক কোনো গতিবিধি ধরা পড়লে ইউক্রেনও চুপ থাকবে না, এমন বিবৃতি এসেছে কিয়েভের পক্ষ থেকে। এদিকে কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে মস্কো সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রুশ প্রেসিডেন্টের অফিস বলছে, ইউক্রেনে সামরিক অস্ত্রবিরতি কার্যকরের আগে রাশিয়ার কয়েকটি
ব্যাংক ও ভোজ্যপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে থাইল্যান্ডে নেওয়া হবে তামিম ইকবালকে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার রাতে ঢাকায় নিয়ে আসার পর হাসপাতালে তামিমকে দেখতে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সাবেক ফুটবলার আমিনুল ইসলামও। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। থাইল্যান্ডে উচ্চ চিকিৎসার কি কোনো দরকার আছে না বাংলাদেশের? এখনো ডাক্তারদের সাথে ফ্যামিলি কথা বলছে, যদি ডাক্তারের ধরুন কিছু সাজেস্ট করে তাহলে ফ্যামিলি ভাববে সে বিষয়ে। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার দুপুরে তামিম ইকবাল খানের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, একটা অখ্যাত হাসপাতালে চিকিৎসার মাধ্যমে ডাক্তাররা অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষের দোয়ায় তামিম ইকবাল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বলেও প্রত্যাশা তার। বেআদব বেনসিব বা আদব বানসিব, অর্থাৎ যে লোকটা বেআদব তার তকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায়, আর বা আদব যার আদব কায়দা আছে তার তকদির ভালো থাকে। এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল। যে ছেলেটা বা আদব, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন। আমি পরম দয়ালু পরম আল্লাহ তাআলার কাছে আমি শুকরগুজার করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার একটা ছেলেকে জাতির এক রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে গোল শূন্য ড্র করলেও খেলা দেখে তৃপ্ত বাংলাদেশের সমর্থকরা। তাদের মতে হামজা চৌধুরী থাকায় ভারতীয়দের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে মিস করেছেন দর্শকরা। চান্স আসার পর আমরা অল্প কিছুর জন্য ছাইরা যেতেছি বারবার। যাক, দিন শেষে আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা ফাইট দিছি আর খেলা অবশ্যই উপভোগ করছি। 1 পয়েন্ট পাইছি, আমরা সন্তুষ্ট, ঠিক আছে, কিন্তু আমরা এর চেয়ে ভালো ফুটবল খেলতে পারতাম। শুধু 16 কোটি মানুষ না, 140 কোটির ইন্ডিয়াও দেখলো যে হামজা চৌধুরী কি। হামজা চৌধুরী সুনীল ছেত্রী লেভেলের না, সে হলো অন্য লেভেলের। আমাদের হোম ম্যাচ নভেম্বরে আছে, আমরা সেখানে ম্যাচ জিতবো। এখন আমরা সেখানে জয়ের লড়াই করব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।